মাত্র 1 মিনিট আছে ট্রেনের। এয়ারপোর্টের হচ্ছে টার্মিনাল 2-তে নামাজ পড়ার জায়গা আছে। আসসালামু আলাইকুম। জাপানে আজকের দিনটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা দিন, আর তার মধ্যে আবার সকালে শুরু হয়েছে একদম খারাপভাবে। সকালটা একদম খারাপভাবে শুরু হয়েছে। আমার জব হচ্ছে 9টায়, আমার বাসা থেকে বের হইতে হয় 8টায়, আর আমি ঘুম থেকে উঠছি 8টায়। এই এখন ধরেন এই সপ্তাহের মধ্যে আমি একদিন এই ঘুমের জন্য একবার লেট করছি। কারণ আবার যদি লেট করি এটা খুবই খারাপ। যদি একবার লেট করাটাই অনেক খারাপ, তারপর ধরেন একবারের ভুল মাইনা নিচ্ছে, দ্বিতীয়বার কি আর মানবে? এর কি অবস্থা এখন? 8টায় বের হওয়ার কথা, আমি 10 মিনিটের মধ্যে রেডি রেডি হয়ে হচ্ছে 11টার মধ্যে বের হয়েছি, 8টা 11টায়। এখন খুব দ্রুত আমার যে হচ্ছে ট্রেন ধরতে হবে। আর এখানে সমস্যা হচ্ছে একটা ট্রেন মিস হয়ে গেলে তো আবার আরেকটা ট্রেন আসতে সময় লাগে। আর যেহেতু আমি কানেক্টিং আরেকটা আবার ট্রেন আছে, যার কারণে একটা লেট হয়ে গেলে অনেক বেশি লেট হয়ে যায়। ধরেন আমি 1 মিনিট যদি লেট করি ট্রেনের জন্য, ট্রেন যদি 1 মিনিটের কারণে মিস হয়, তাহলে আমার কাজে যেতে 1 মিনিট লেট হবে না, আমার কাজে যেতে লেট হবে আধা ঘন্টা। যেটা জাপানে মনে করেন একটা মানুষ খুন করার মতো সংখ্যা। আর চ্যালেঞ্জিং বললাম কেন, আজকে আমার একসাথে 2টা কাজ। প্রত্যেক দিনই তো মোটামুটি 2টা করে করতেছি এখন, কিন্তু আজকে সমস্যা হচ্ছে আজকে আর কোনো মাঝখানে বিরতি নেই। আমার এয়ারপোর্টের মধ্যে 2টা কাজ। একটা হচ্ছে রেস্টুরেন্টে দোতলায়, আর ওই নিচতলায় আবার ফ্যামিলি মার্টের একটা কাজ। মাত্র 1 মিনিট আছে ট্রেনের। এর মধ্যে আমার ট্রেনের কার্ড বিল আসছে। ট্রেন মিস। Shit. দরজা লাগতেছে, দরজা লাগার আওয়াজ পাচ্ছে। ট্রেন মিস। কোনো রকমে দৌড়া হচ্ছে। দ্বিতীয় যে ট্রেনটা, ওটা হচ্ছে আমি মোটামুটি ঠিকমতো উঠতে পারছিলাম, যার কারণে টাইম মতো আসতে পারছি। সমস্যা হচ্ছে আমি যখন দৌড় দিচ্ছি হচ্ছে প্রথম ট্রেনটা ধরার জন্য, আমার হচ্ছে বা পায়ে রক টান খাইছে, এরপর থেকে আমি হাঁটতে অসুবিধা হইতেছে। হুমায়ুন আহমেদের একটা কথা মনে পড়ে গেল, মনে বলতো না যে বিপদের 7 ভাই, যখন 1 ভাই আসে তখন 7 ভাই সাথে সাথে চলে আসে। কাজের বিরতির সময় এখন, আজকে বিরতি হচ্ছে 45 মিনিট। আমার আজকে কাজ হচ্ছে একটানা 7 ঘন্টা, আর 7 ঘন্টা কাজ থাকলে হচ্ছে আপনার 45 মিনিট বিরতি নিতে হবে একদম মাস্ট। আর যদি 8 ঘন্টার উপরে থাকে তাহলে হচ্ছে 1 ঘন্টা নিতে হবে। তো আমি এখন এই বিরতির মধ্যে বের হয়েছি। আমি তো এয়ারপোর্টের মধ্যে কাজ করি, আর হচ্ছে টার্মিনাল 1-এ কাজ করি। আর টার্মিনাল 2-এ নাকি হচ্ছে নামাজ পড়ার জায়গা আছে, ওইটা দেখার উদ্দেশ্যে পেয়েছি। যদি রাখে তাহলে হচ্ছে জোর করে নামাজটা এখন পড়বো আর কি ওইখানে। এখন বাজে প্রায় 1:40-এর মতো বাজে। 1 থেকে 2-এর দূরত্ব অত বেশি না, হাঁটলে সর্বোচ্চ 5 মিনিটের মতো লাগে। ওই যে 2 দেখা যাচ্ছে, প্রায় আসে পড়ছি, আমি কাছাকাছি এসে পড়ছি। আজকে একটু একটু বৃষ্টি হচ্ছে, ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে, এর জন্য পরিবেশ অনেক ঠান্ডা। আমি হচ্ছে 2 দিন আগে শুনছি যে এয়ারপোর্টের মধ্যে হচ্ছে নামাজের জায়গা আছে, আমি জানতাম না আগে। তো আজকে জিজ্ঞেস করলাম এখানে এসে, বলতেছে যা আছে। এই যে কবে এয়ারপোর্টের হচ্ছে টার্মিনাল 2-তে নামাজ পড়ার জায়গা আছে, ওগুলো দেখলে ভাল লাগে। আরে মাশাআল্লাহ, উঁচু করার জায়গাও দিছে। কবে এয়ারপোর্টের মধ্যে, এয়ারপোর্টের ভিতরে নামাজের জায়গাটা দেখেন, এখানে হচ্ছে উঁচু করার জায়গা দিছে শুধু একজনের, এটাই আনাফ একজনের। ভিতরের জায়গা অনেক বড়,
মাশাআল্লাহ দেখেন। জানতামই না আমি। ভিতরে ভিতরে ঢোকার পরে আরো বেশি ইমপ্রেসড হয়েছি এইটা দেখে। এখানে আপনার কম্পাসও দেওয়া আছে দিক নির্দেশনার, মানে আপনি কোন দিকে ফিরে নামাজ পড়বেন আপনি যেন সহজে বুঝতে পারেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দেওয়া আছে। আর জায়গা অনেক বিশাল ভাই, এদিকেও জায়গা আছে। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে বেরোলাম। জাপানের মতো একটা বিধর্মী দেশে আপনার এরকম সুন্দর নামাজের পরিবেশ করে রাখছে, পাবলিক একটা প্লেসে, তো মন জুড়ে গেছে একদম। আর আপনি এয়ারপোর্টের ভিতরে দেখেন অনেক সুন্দর এয়ারপোর্টটা, ছোট, এটা খুবই ছোট একটা এয়ারপোর্ট। আগে এটা শুধু ডোমেস্টিক এয়ারপোর্ট ছিল, তারপরে গত বছরের এপ্রিল থেকে হচ্ছে এখান থেকে কিছু কিছু ইন্টারন্যাশনাল ফ্লাইট যায়, তাও প্রত্যেকটা দেশে না। চায়না, তাইওয়ান, চায়নাতে এখন বন্ধ, চায়নার সাথে যেহেতু সম্পর্ক একটু খারাপ। চায়না, তাইওয়ান, কোরিয়া আর হচ্ছে কোথায় জানি যায়, আরেকটা দেশে যায়, নাম মনে নেই। তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আমি আবার এখন টার্মিনাল 2 থেকে 1-এ যাবো। আমার মোটামুটি বিরতি শেষ, এখন হচ্ছে ওইখানে যাবো, ওইখানে যেয়ে হচ্ছে আমরা কাজে ঢুকে যাব। তাও ভালো লাগছে এরকম একটা জায়গা, মানে মন এত ভালো লাগতেছে এখানে নামাজ পড়ে, মানে সুন্দর আসলে। দেখেন বিধর্মী দেশ, এয়ারপোর্টের মধ্যে নামাজের জায়গা করছে, এটা খুবই রেয়ার, কিন্তু ভালো লাগছে। আর নামাজের জায়গাটা অনেক সুন্দর। আমি সময় নাই, 4:30 কাজ শেষ হয়েছে, ড্রেস চেঞ্জ করতে করতে প্রায় 4:40-50 মতো বাজে গেছে। এখন এটা হচ্ছে দোতলায়, আর এখন আমি নিচতলা যাচ্ছি। নিচতলার ফ্যামিলি মার্টে হচ্ছে আমার কাজ। আবার ওই দূরে দেখতে পারতেছেন সবুজ কালারের সাইনবোর্ডটা, ওইখানে কাজ। 開幕からた後の新千歳空港へご出発のお客様に最終のご搭乗の案内をいたします。スカイマーク札幌新千歳空港行きশরীর সায় দিচ্ছে না, শরীর আর চলে না। এই রোজা রেখে এত পরিশ্রম আর করতে পারি না। শরীরের যে কন্ডিশন, মানে মনে হচ্ছে না যে হাইটা এই পর্যন্ত ওই দোতলা থেকে নিচতলায় আসি, কিন্তু কিছু করার নেই। আপনার লক্ষ্যে পৌঁছাইতে হইলে আপনার কোনো না কোনো সময় এক সময় একটু পরিশ্রম করতে হবে। ওই আশায় পরিশ্রম করতেছি ইনশাল্লাহ। আল্লাহ কপালে কী রাখছে জানি না। এখন এই যে এই দোকানে ঢুকবো, এই যে এটাতে ঢুকবো, এখন এটাতে কাজ করবো। এখন এই একটা স্যান্ডউইচ আর হচ্ছে এই জুসটা আর হচ্ছে 2 লিটার পানি কিনছিলাম। যখন ফ্যামিলি মার্টের কাজে ঢুকি তখন ইফতার করব এই আশায়, কিন্তু আজকে কী হয়েছে জানি না, কোনো এয়ারপোর্টে হয়তো কোনো ফ্লাইট ক্যান্সেল হয়েছে। এত বেশি ব্যস্ত ছিল দোকান বলার বাইরে। আমি যে এক জায়গায় দাঁড়ায় হচ্ছে আপনার ক্যাশের মধ্যে যে দাঁড়াইছে, ওইখান থেকে আর সরতে পারিনি। আমি যে এই স্যান্ডউইচটা খাবো, আমার কপালে ওই সময়টা জুটে না ইফতারে। এখন প্রায় 10:30 বাজে, 10:30 না সরি, 10টা কত বাজে, 10:06। এখন হচ্ছে আমি এই যে কিনছিলাম যে এই ইনটেকে নিয়ে আবার ভেবেছি। আসলে আপনি বাংলাদেশ থেকে কোনো দিনও বুঝবেন না যে আসলে জাপানে একটা ছাত্র কী পরিমাণ স্ট্রাগল করে। সকালে বলছিলাম না যে বিপদ, ওই হুমায়ুন নামে একটা উক্তি বলছিলাম না যে আসলে বিপদরা হচ্ছে 7 ভাই, একজন আসলে পিছিয়ে পিছিয়ে আরও 6 জন আসা পড়ে। আজকে হচ্ছে 7 ভাই একটা আসছেই আমার জীবনে, চাস্তো ভাই, খালতো ভাই, মামাতো ভাই সহ নিয়ে আসছে। একটার পর একটা বিপদ আসতে থাকে একদম সকাল থেকে। ট্রেন এসে পড়ছে, বাকি বিপদের কথা বলতেছি। আরও অনেকগুলো বিপদ আসছে, এগুলো আমি বলতেছি ট্রেন থেকে নাইনি। বাসায় রান্না করা খাবার নাই, আর হচ্ছে এখন যা যে রান্না করবো ওই এনার্জিও নাই। তো এই হালালটা কোরিয়ান একটা রামেন, এটা হালাল ট্যাগ দেওয়া, দেখেন আর অনেক মজা এটা। এটা নিয়ে নিই, 3টা নিব। এটা একটার দাম হচ্ছে 307 ইয়েন। বাসায় যাচ্ছি। এবার শুনেন আমার হচ্ছে বিপদগুলোর কথা। সকাল থেকে যা বিপদ গেছে তো গেছেই, আলহামদুলিল্লাহ। এখন কাজ থেকে বের হয়ে যে একটা নিউজ পাইছি, এই বিপদের সামনে সকালের এই সব বিপদ একসাথে করলে আর এটার সাথে এক না। ইনফ্যাক্ট জাপানে এর চেয়ে বড় বিপদ আর হইতেই পারে না। কাজ থেকে বেরিয়ে আমি সকাল, আমার ফোনে মেসেজ আসছে আমার বাসার ইলেকট্রিসিটি লাইন কেটে দিছে। সমস্যা হচ্ছে আজকে হচ্ছে বিল দেওয়ার লাস্ট ডেট ছিল, আর আমি সকালে ঘুম থেকে দেরি করে উঠছি, তাড়াহুড়া করে বের হইতে যেয়ে আমি সব ভুলে গেছি। ইলেকট্রিসিটি বিলের
যে কাগজ ওটা নিয়ে যায়নি, আর সুন্দর মতো এসে কখন যে নিয়ে এসে হয়তো বা বিকালে আমার বাসার লাইন কেটে দিবে। এখন যদি আমার বাসায় কারেন্ট না থাকে তাহলে কী কী সমস্যায় পড়বো আপনি কল্পনা করতে পারবেন না। আমার ফোনে চার্জ নেই, ওইটা তো গেলেই, ফোন সমস্যা নেই, ওইটা ফোন ছাড়া নাইলে আমি চললাম একদিন। তারপরে আমি ভাত রান্না করতে পারবো না, কারণ আমি ইলেকট্রিক হচ্ছে কুকার ইউজ করি। বাসায় কারেন্ট থাকলে না থাকলে অন্ধকার। আর এখন যে শীত, হিটার ইউজ করতে পারবো না, সারা রাত এই শীতে কষ্ট করতে হবে, পানি গরম হবে না। আর হচ্ছে এই অন্ধকারের মধ্যে এখানে তো মোম টোমও কিনি না, কারণ কখনো তো কারেন্ট চায় না। এই জাপানে 3 বছরে একদিনের জন্য 1 সেকেন্ডের জন্য বিদ্যুৎ চায় না আর কি। এক মানে বিশাল বিশাল সুনামি হয়েছে, সব বন্ধ, ট্রেন যা আছে সব বন্ধ করে দিয়েছে, কিন্তু কারেন্ট 1 সেকেন্ডের জন্য যায়নি। আর এই মুহূর্তে আমার এই অবস্থা, পরশু দিন হয়তো বা ঈদ, কী যে করি আমি পুরা, মানে আমি হাসতেছি যদিও, কিন্তু আমি বুঝতেছি যে আমার মাথায় কত বড় একটা মানে কত বড় যে একটা বোঝা। কেমনি কী করবো এখন, এত রাত্রে অফিসও বন্ধ, যে আমি অফিসে ফোন দিব বা টাকা দিয়েও যে আমি কারেন্ট নিয়ে আসবো ওই সুযোগ নাই। এই কারণে আমি হচ্ছে আজকে এই আপনার নুডলসগুলো নিছি, কাপ নুডলসগুলো যেগুলো, কারণ বাসায় ভাত রান্না করার সুযোগ নেই, একদমই সুযোগ নেই।